এই গরমে পটল দিয়ে তো নিশ্চয়ই অনেক কিছু বানাচ্ছেন। সে পটল ভাজা থেকে শুরু করে দম পটল, দই পটল, তেল পটল, চিংড়ি পটল, পটল ভাজা, পটল ভাপা, পটল বাটা, পটল দোরমা, ও বাবা পটলের কোরমা। তো আচ্ছা, পটল দিয়ে বানানো চাল পটল খেয়েছেন? বানাননি তো চিন্তা নেই, আজকে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে সেই সাবেকি একটা রান্না চাল দিয়ে বানানো চাল পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। এই চাল দিয়ে বানানো চাল পটলের জন্য গোবিন্দভোগ চাল আমার লাগবে। তো আমি এখানে 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম মতো পটল, আর 4খানা আলু। ব্যাস, আর কিছু লাগবে না সেরকম সবজি। তো এরপর আমি এখানে এগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব, আর চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু শুকনো করে নিতে হবে হাওয়াতে। এই রান্না কিন্তু ভীষণ পুরনো দিনের রান্না, যাকে বলে একেবারে সাবেকি রান্না। আজকাল প্রায় এসব রান্না অনেকের বাড়িতে হয় না বললেই চলে। এগুলো সেই দিদিমা ঠাকুমাদের আমলের তৈরি করা রান্না, এবং এত সহজলভ্য উপকরণ, আর এতটাই সহজভাবে তৈরি হয়ে যায় এই রান্না, আর এতটাই সুস্বাদু যে বলে বোঝানো যাবে না। তো নিরামিষের দিনে এই সমস্ত রান্নাকে একেবারে চোখ বন্ধ করে আপনি বানিয়ে বাড়িতে সবার কাছে পরিবেশন করে দিতেই পারেন। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তারপর অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু এতে সর্ষের তেল ব্যবহার করতে হবে। তার আগে একটা মশলা তৈরি করে নিই। মশলাটা বানানোর জন্য আমার এখানে লাগছে শুধু আদা। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। 1 থেকে 1.5 ইঞ্চি মতো আমার এখানে আদা লাগবে। অনেকেই বলেন যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কীভাবে বুঝবেন? তো সেক্ষেত্রে আঙুলের এইভাবে কড়টাকে মেপে নিয়ে দেখবেন যে যখন আপনার এই 2 কড় হবে তখনই বুঝতে পারবেন যে সেটা 1 ইঞ্চি মতো রয়েছে। এবার আমি আদাটাকে ভালো করে কুচো কুচো করে কেটে নিয়েছি, আর এই রান্নাটাতে আমি একটু ঝাল ঝাল করব। তো সেই কারণে আমি এখানে 6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস, এটাকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আমাদের কিন্তু মশলা একদম তৈরি। এবার কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে তারপর কমিয়ে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রাখা যে গোবিন্দভোগ চাল, সেটাকে এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না চালটা একটু সাদাটে সাদাটে হয়ে আসে, বা একটু মুচমুচে বা ক্রাঞ্চি হয়ে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন ভাজবেন চালের টেক্সচারটা কিন্তু একটু অন্যরকম হয়ে আসবে। চালটা ভাজা হয়ে গেলেই, বেশি কিন্তু ভাজতে যাবেন না, আবার লাল লাল হয়ে গেলে কিন্তু চালের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো হালকা ভাজা হয়ে গেলেই চালটাকে আমরা নামিয়ে নেব, এবং ওই একই কড়াইয়ের মধ্যে প্রায় 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এখানে আমি প্রথমে পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভাজার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যে পটলের গা যেন বেশি লাল লাল না হয়ে যায় ভাজতে গিয়ে। সেক্ষেত্রে পটল বা আলু দুটোর ক্ষেত্রেই বলছি, বেশি ভাজতে গিয়ে কিন্তু বেশি লাল লাল যেন না হয়ে যায়। তো তার উপায় কি? তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অল্প করে নিয়ে তারপরে কিন্তু পটল এবং আলু দুটোকেই ভাজতে হবে। দেখুন, পটল কিন্তু আমার ভাজা হয়েছে, সুন্দর নরমও হয়ে গেছে, কিন্তু বাইরে কিন্তু কোনো রকম লালচে দাগ এসে যায়নি ভাজার। তো আমি ওই একইভাবে আলুটাকে এখানে ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজার সময় অল্প একটু নুন ছিটিয়ে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়। এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো দিন রান্না করে নিতে পারবেন, আর এতটাই সুন্দর হয় এই রান্না, বিশ্বাস করুন। খুব অল্প সময় তৈরি হয়ে যায়, মানে যাকে বলে 20 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর এই গরমকালে বানানোর জন্য তো একদম আদর্শ এই রান্না, মানে যাকে বলে আপনাকে কোনো খাটাখাটনি ছাড়া, মশলা বাটাবাটি ছাড়া, কোটাকুটি ছাড়া খুব ইজি রান্না হয়ে যায়। এগুলো যাকে বলে আমাদের পুরোনো দিনে মানুষদের মাথার বুদ্ধি ছিল, যার জন্য ওনারা এত সহজভাবে এবং এত টেস্টি রান্না ওনারা আমাদেরকে এত সুন্দরভাবে গিফট করে গেছেন। তো দেখুন, আমি এখানে আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই তেলের মধ্যেই একটু 2টো তেজপাতা, 4টে এলাচ, 2টো লবঙ্গ, আর একটা টুকরো দারচিনি দিয়ে, আর 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি ওই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে কিন্তু হালকা করে একটু কষিয়ে নিতে হবে, কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না আদার সেই কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই দেখবেন এখানে আমি 2খানা মতো টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটো কিন্তু ছোট ছোট সাইজের 2টো টমেটো দিয়েছি। আপনাদের কাছে বড় টমেটো থাকলে আপনারা কিন্তু একটাই টমেটো দেবেন। তো এবার টমেটোটার সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে আন্দাজ মতো নুনও দিয়ে দিচ্ছি। একেবারে টোটাল নুনটা আমি একবারেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো।
তারপর আমি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, এর মধ্যে আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেল। আমি আলাদা করে কিন্তু কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা আলাদা কোনো কিছু এর মধ্যে ব্যবহার করব না, এইটুকুনি যথেষ্ট। দেখুন তো এই মশলাটা দেখে কেউ বলবে যে এগুলো গুঁড়ো মশলা দিয়ে তৈরি করা রান্না হচ্ছে? অসাধারণ হচ্ছে না? আর মশলার রঙটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি এই রান্নাটা হতে চলেছে। আমি রান্নার ফাঁকে হাফ চামচ মতো এখানে চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা অনেকে আগে ইউজ করেন, মানে তেলের মধ্যে ফোড়নের সময় চিনি ইউজ করেন, অনেকে আবার রান্নার শেষে চিনি দেন। আমি রান্নার মাঝখানে চিনিটা দিচ্ছি, কারণ এরপরে যখন আমি চালটাকে এর মধ্যে অ্যাড করব তখন চালের মধ্যে যেন সম্পূর্ণ ফ্লেভারটা চলে আসে। দেখুন মশলা ভাজা যে হয়ে গেছে, কি করে বুঝতে পারছে? ওপরে পুরো তেলটা ওপরে উঠে এসছে, তার মানে বোঝা গেছে যে আমার মশলা কিন্তু একদম ভাজা কমপ্লিট। এবার যে চালটাকে আমরা ভেজে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নেব, প্রায় 30 সেকেন্ড বা 1 মিনিট মতো চালটাকে নিয়ে বেশ ভালো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চাল কষানো হয়ে যাওয়ার পরেই যে আলু আর পটলটাকে আমরা ভেজে রেখেছিলাম সে আলু পটল দিয়ে আরও মিনিট 2 মতো অল্প আঁচে একটু কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় চেষ্টা করবেন ঢাকনা দিয়ে দিয়ে কষাতে, তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে না। আর বেশি আঁচে করলে কি হবে, মশলা পুড়ে যাবে আর খেতে কিন্তু টেস্টটা পুরো তিতকুটে হয়ে যায়। তো আমার দেখুন এখানে আলু, পটল, চাল সব একসাথে সুন্দর কষে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দেওয়ার একটা সুন্দর নিয়ম রয়েছে এখানে। মাপে মাপে জলটা কীভাবে বুঝবেন? জল আমি এখানে 1 বাটি দিলাম। দেখুন সবজিগুলো কিন্তু পুরোপুরি জলের মধ্যে চোবেনি বা ডুবে যায়নি। তো এখানে এমনভাবে জলটা দিতে হবে যাতে চাল, পটল, আলু সব যেন জলের তলায় ডুবে থাকে, তাহলেই আপনার আর চাল একদম মাপে মাপে সুন্দর শুকিয়ে আসবে এবং জলটা সুন্দর সোক করবে, আর একদম কাদা কাদাও হবে না, আর একদম ঝুরঝুরে পোলাওয়ের মতনও হয়ে যাবে না। তো আমি এখানে জলটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। প্রায় 1 মিনিট বা 2 মিনিট মতো সময় বাদে আমি আবার ঢাকনাটা খুলে এরকমভাবে চালটাকে বা পুরো তরকারিটাকে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার কারণ হলো তলা দিয়ে যদি চালটা একেবারে বসে যায় তো নিচ থেকে যেন লেগে না যায় চালটা, সেই জন্যে মাঝে মাঝে একটু খুলে নিচ দিয়ে একটু নেড়ে দেবেন তরকারিটা। এবার আমি একটুখানি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তো সেই কিশমিশটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তো একটু কাজু অ্যাড করতে পারেন, বেশ ভালো লাগবে কিন্তু। তো আমি দেখুন এখানে আমার এখন 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। এটাকে নাড়ছি। এটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট এইভাবে ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর চালটাও সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। তো আমার দেখুন এখানে পুরো সম্পূর্ণভাবে রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। একটা জিনিস বলে রাখি, সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন কিন্তু নামাবেন না। এরকম যখন কাদা কাদা থাকবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। চাল কিন্তু অটোমেটিক্যালি যত শুকোবে তত সুন্দর কিন্তু ঝোলটাকে অবজর্ব করে নেবে আর তত কিন্তু শুকিয়ে শুকিয়ে যাবে। তো একদম শুকিয়ে রান্না করলে একদম ঝরঝরে পোলাওয়ের মতো হয়ে যাবে, সেটা আর তরকারি হবে না। তো আমি এখানে নামানোর আগে একটু গরম মশলা, একটু ঘি 1 চামচ দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস, আমার রান্না এবার কমপ্লিট। এখনও যারা আমার ভিডিওটাকে দেখছেন কিন্তু যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকের বন্ধুরা প্লিজ আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। আর কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি ভীষণ ভীষণ ভালোবাসি আপনাদের কমেন্টগুলোকে পড়তে এবং ভীষণ পছন্দ করি আপনাদের সেই ফিডব্যাক কমেন্টগুলোকে দেখতে, যে আপনারাও আমার রান্নাগুলোকে বাড়িতে ট্রাই করছেন এবং আপনাদের বাড়ির সদস্যরা ভীষণ পছন্দ করছে আপনাদের সেই রান্নাগুলোকে। আর ভীষণ ভালো লাগে যখন আপনারা সেই কমেন্টটা আমাকে লিখে পাঠান যে ভীষণ ভালো হয়েছিল এই রেসিপিগুলো, কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর এরকমই আরও নানান রকম রেসিপির লিঙ্ক তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য সবসময় আমি শেয়ার করে রাখি, আপনারা চাইলে অতি অবশ্যই দেখে নিতে পারেন। আর কেমন গেল আপনাদের নববর্ষের দিন এবং আমাকে লিখে জানাবেন, কোথা থেকে দেখছেন সেটা জানালে আমি ভীষণ খুশি হব। আজকের মতো তাহলে আসি, দেখা হবে এরকমই একটা দারুণ রেসিপি নিয়ে আবার আগামীকাল। টাটা।